গল্প দুজনাতেই পর্ব ৫১। মায়ের দেওয়া শেষ উপহারটা কথা একটু বেশি আগলে আগলে রাখতো, একটু বেশি ভালোবাসতো এই উপহারটাকে। কাচের তৈরি মা মেয়ের একটা অবয়ব, ছোট্টর একটা ক্রিস্টাল শপিস, যেখানে একটা ছোট্ট মেয়ে তার মাকে খুব সুন্দর করে জড়িয়ে আছে। এই ছোট্ট অবয়বটা যে কথার কি ভীষণ দুর্বলতার জায়গা তা বোধহয় সাম্মা আরও একবার টের পেয়েছিল। নিজের ১২ বছর বয়সে কি একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধে ছোট্ট সাম্য কথার সে উপহারটা সেবারও ভাঙতে চেয়েছিল সাম্য। ঠিক ওই সময়টায় সাম্য টের পেয়েছিল কথার ওই জিনিসটা কতটা প্রিয়, কতটা। সাম্যর এখনো মনে পড়ে কথা কিভাবে কান্না করে আকুতি করেছিল সেবার। ইস, সাম্যর বুঝি মায়া হলো একটু হলেও সে ছোট্ট কথার প্রতি। কিন্তু এখন যে এটাও ভেঙে, তা কি করে বিশ্বাস করাবে, কি করে বোঝাবে যে এটা কথার ওই বেয়াদব বিড়ালটাই করেছে। সাম্য বুঝে ওঠে না। রাগে বিড়ালটাকেই আচমকা ছুঁড়ে ফেললো সে। কিয়ৎক্ষণ কিছু ভেবেই, আচমকা কি একটা ভেবে সে কাচের টুকরোগুলো তুলতে লাগলো হুড়মুড় করে, যেন কোনো কাচের টুকরো বা চিহ্ন না থাকে। তার ওই আপ্রাণ চেষ্টা চালালো। অবশেষে কাচের টুকরোগুলো তুলে নিয়ে সে ভাবলো সে সফল। হুবহু একই রকমের একটা ক্রিস্টাল শপিস এনে রেখে দিলেই তো হলো। কথা তাহলে নিশ্চয়ই আর ভাববে না। এটুকু ভেবেই সাম্য নিজের কাজে নিজে অবাক হলো। কথা ভাবলেও বা কি, সে ভেঙেছে জানলেও বা কি, কথা কি তাকে এর জন্য শাস্তি দিবে? কী বা শাস্তি দিবে? সাম্য তো এমন কত কী নষ্ট করে প্রতিনিয়ত। তো সাম্য কেন তুললো কাচের টুকরোগুলো? কেনই বা হুবহু একই রকমের একটা ক্রিস্টাল শপিস কেনার ভাবনাই ভাবলো কেন? সাম্য বুঝল না। নিজের জন্য, নিজের দোষী হবে তার জন্য, নাকি কথা আঘাত পাবে ভেবে? সাম্য নির্দ্বিধান্বিত হয়েই পা বাড়াতো। দ্রুত ওই কাচের টুকরোগুলো নিয়ে রাখলো নিজের ওই ঘরের এক কোণে, যাতে কথা দেখতে না পায়, জানতে না পারে। কিন্তু আদৌ লুকোতে পারলো কি? ওখানে এক কোণে অবহেলায় পড়ে থাকা ২-১ কাচের টুকরো চোখে পড়লে বোধহয় সাম্য বুঝতে পারত আসলে সে লুকাতে সক্ষম হয়নি। দ্বিতীয় শরীর জুড়ে মাঝে মাঝে ব্যথা, শরীর মন কোনোটাই ভালো মনে হলো না। দিতি তবুও স্বাভাবিকই দেখাতে চাইলো, যেন নিজেকে বোঝাতে চাইলো তার অতটাও যন্ত্রণা হচ্ছে না। সাক্ষ্য তখন তার পাশেই বসা, দিতির দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, ভালো লাগছে না? যন্ত্রণা হচ্ছে কি? দিতি তাকায়, অতবার মুখে মৃদু হাসি টেনে উত্তর করলো, একটু আধটু। আপনার জ্বর সেরেছে? সাক্ষ্য হাসে মেয়েটার উত্তর শুনে। এই যে মুখভঙ্গি, তা দেখে সাক্ষ্য বুঝতে পারছে না বুঝি দিতির যে কষ্ট হচ্ছে, অথচ উত্তর এসেছে একটু একটু। সাক্ষ্য এভাবেই বলল, যন্ত্রণা বেশি হচ্ছে বললেও কি আমি যন্ত্রণা চুরি করব? নজর লেগে যাবে? দিতি চোখ ছোট ছোট করে চাইলো। সাক্ষ্য আবারও বলল, তুমি দিতিকা তাসনিম, অদিতি আন্টির মেয়েটা, যতই বড় বড় ভাব ধরো না কেন, তুমি আসলে আমার হাঁটুর বয়সী একটা মেয়ে, বুঝেছো দিতি? নেহা তোমাকে মিসেস এহসান হিসেবেই আপনি সম্বোধন করি, কিন্তু সে বাচ্চাটাই আছো। তুমি কি ভাবো নিজেকে? আমি বোকা? মাথায় এত ক্ষতি হয়েও তোমার একটু আধটু যন্ত্রণা হচ্ছে? সব ঠিক আছে, কিন্তু হাঁটুর বয়সী? দিতি অন্য সময় হলে প্রশ্নটা এমন ভঙ্গিতে বলতো যে কোমর বেঁধে যেন ঝগড়ায় নেমেছে, অথচ আজ এমন শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করেছে যেন কি নাদুস নদুস মাসুম বাচ্চা। সাক্ষ্য তাকিয়েই বলল, হাঁটুর বয়সী নাও? না, কোমর বয়সী বললে তবু মানা যায়। সাক্ষ্য এই পর্যায়ে চাপা হাসলো, নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলে উঠল, তবু তো ওই কোমর অবধি। আর তো উঠতে পারেননি মিসেস এহসান। আপনার কি আরেকটু উপরে বয়সের মেয়ে পছন্দ ছিল? সাক্ষ্য এই পর্যায়ে কেমন করে চাইলো দিতির হাতটাকে নিজের দু হাতে নিয়ে জড়িয়ে ধরে বলল, নো, আমার ওয়াইফের বয়স একদম পারফেক্ট। দিতি তাকায়। সাক্ষ্য যখন তার হাতটা তার দুই হাতের মধ্যে নিয়ে জড়িয়ে ধরলো, ঠিক তখন ওই দিতি অনুভব করলো সাক্ষ্যর শরীরটা আগের চেয়েও উত্তপ্ত, উষ্ণ। দিতি ছোট ছোট চোখে তাকিয়ে বলল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখনো পড়ে আছেন কেন এখানে? তো বউ যেখানে ওখানে থাকবো না? অসুস্থতা নিয়ে থাকার প্রয়োজন কি? প্রয়োজন আছে। এই যে এখন চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি।
দুটো শব্দের কথা বলতে পারছি, চেয়ে থাকতে পারছি। 2 দিন আগে ঠিক এই বিষয়গুলোর জন্যই আমি ছটফট করছিলাম, আর আপনি বলবেন প্রয়োজন নেই? দিতি এবার চাপা শ্বাস ফেলে আওড়ালো। প্রয়োজন আছে ধরে নিয়ে নিজের জ্বরের সুস্থতা কামনা করা উচিত নয়? আমার ওয়াইফ সুস্থ হলে আমার সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না মিসেস এহসান। তাই নাকি? আপনার ওয়াইফ অসুখ সারাতে পারে? সাক্ষ্য চোখে হেসে বলল, ইয়েস, শি ইজ মাই পার্সোনাল মেডিসিন মিসেস এহসান। দিতি ভ্রুজোড়ায় ভাঁজ ফেলে চেয়ে থাকে, কিছু বললও না। সাক্ষ্য সে নজর দেখেই দিতির হাতটা ওভাবেই ধরে থেকে ফের ভ্রু নামিয়ে প্রশ্ন করল, এনি ডাউট মিসেস সাক্ষ্য এহসান? সাক্ষ্য ভ্রু নাচিয়ে প্রশ্নটা করলেও দিতি উত্তর করল না। কিছুটা সময় পর ধীর গলাতেই নম্রভাবে বলল, আর কয়দিন হাসপাতালে থাকতে হবে সাক্ষ্য? সুস্থ হব কখন? বাসায় ফিরতেই বা কয়দিন লাগবে? সাক্ষ্য হেসে ফেলল। দিতির সুই ফুটানো হাতটায় গভীর একটা চুমু দিয়ে পড়ল। কেন? স্বামীর নিরে ফেরার খুব তাড়া ম্যাম। I am also waiting to welcome Mrs. Hassan back into my life and home. সাক্ষর মুখে চাপা হাসি, চোখের দৃষ্টি হাসি মাখা। অথচ এই ছেলেটাই কিনা দিতির শূন্যতায় কেঁদেছে, দিতিকে ফিরিয়ে নেওয়ার জন্য কেঁদেছে, দিতিকে এক নজর দেখার জন্য কত আহাজারি। আর সে সাক্ষ্যই জিজ্ঞেস করছে স্বামীর নিরে ফেরার খুব তাড়া ম্যাম? না, তাড়া না, কোনো তাড়া নেই। দিতি না ফিরুক, সাক্ষ্য আরামে থাকুক। কথার ফিরল প্রায় সন্ধ্যা 7টায়। এতটা সময় দেরি হওয়ার কারণে আসার পথে দিতিকে দেখতে হয়েছিল। সাক্ষ্যর বাবা মাও অবশ্য ওখানেই। সাক্ষ্য শুধু সাম্যটাই বাসায় আছে। অতঃপর কথাকে প্রথমেই বাসায় ফিরতে দেখেই ভ্রু বাঁকিয়ে চাইল সে। অন্যদিন যেমন কথাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকে না, আজ তার দ্বিগুণ হলো। এতটা সময়ও সে অপেক্ষাতেই ছিল কথা কখন ফিরবে, কখন ফিরবে এমন করে দরজার দিকেই চোখ বুলাচ্ছিল কেবল। অতঃপর যখন কথা ফিরল বাসায় এবং নিজের রুমের দিকে পা বাড়ালো, ঠিক তখনই সাম্য বাদ সাধল। কারণ রুমে গেলেই তো ও দেখবে ওর মায়ের দেওয়া উপহারটা নেই, কোথাও নেই। সাম্য এতগুলো দোকান খুঁজে ওই একই রকমের ক্রিস্টাল শোপিসটা খুঁজে পেল না। সে সকাল থেকে সারা দিন সে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছে, অথচ ওই একই রকমের ক্রিস্টাল শোপিস পেলই না। আবার ওটার ছবিও তোলা নেই যে দোকানদারকে বলে রাখবে এমন কোনো শোপিস থাকলে তার জন্য যাতে আনায়। সাম্য ভেতরে ভেতরে চোরের মতো নিজেকে সেফ রাখতে চাইলেও উপর দিয়ে কথাকে বলল, কথা, আম্মুরা ফিরল না? রাত করে ফিরবে বলল। কেন, তোমার কি কিছু দরকার আছে? খিদে পেয়েছে আমার। আম্মু নেই? এতক্ষণ খিদেতে মরে যাচ্ছে অথচ কিচ্ছু নেই খাবার। মিথ্যা, সাম্যর খিদে পায়নি। তবুও কথাকে আটকানোর চেষ্টা কেবল। অন্যদিকে কথা ফ্যাল করে চাইল, তার নিজেরও খিদে পেয়েছে, কিন্তু কি করবে? নিজেও তো রান্নার রও পারে না। কথা ছোট্ট শ্বাস ফেলে বলল, খাবার অর্ডার করে নাও, অপেক্ষায় থেকে কি লাভ? বাইরের জিনিস খেয়ে 101টা রোগ হয় জানিস না? শোন, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে তাই না? চল ঘরে কিছু ট্রাই করি দুজনে মিলে, রান্নার পর দুজনেই খাবো। এটুকু বলেই এক প্রকার চেপে ধরলো কথার হাতটা। কাঁধের ব্যাগটা অবধি রাখা হলো না, তার আগেই সাম্য কথার হাত ধরে এগোতে লাগলো। উদ্দেশ্য কেবল এক, কথাকে রুমে যাওয়া থেকে আটকানো। অপরদিকে কথা কিঞ্চিত বিরক্ত হয় শুধালো, আমার অতটাও খিদে নেই, হাত ছাড়ো, ফ্রেশ হয়ে আসি আমি। কিন্তু আমার খিদে পেয়েছে, আর রান্নার আমি কিছুই পারি না। পরে রান্না খারাপ হলে তো কাউকে দোষ দিতে পারবো না। তুই সহ রান্না করলে অন্তত তোকে দোষারোপ করে হলেও মনের শান্তি মিটবে। কথা চোখ ছোট ছোট করে চাইলো, না পারতেই ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরে হাজির হলো। অতঃপর 2 প্যাকেট নুডলস নিয়ে হাজির হলো দুইজনে। পানিতে নুডলসটা সিদ্ধ দিতে দিতে সাম্য অভিজ্ঞের ন্যায় বলল, এই দেখ কথার বাচ্চা, কথা এভাবে পানিতে নুডলস ঢালবি, ওকে? দেন মশলা দিয়ে রান্না করে খেয়ে নিবি। শুধু মশলা? তার মানে লবণ, হলুদ, মরিচ সব। কথা মিনমিনে চোখে তাকায়। মামনিকে কাটাকুটায় সাহায্য করলেও সে কখনো রান্না করেনি, তাই জানেও না কিভাবে রান্না করে। বোকার মতো জিজ্ঞেস করলো, তেল দিবে না? তেলও দিতে হয় নাকি? জল দিলাম না। কথা তো নিজেও জানে না। সাম্য পেঁয়াজ নিল,
একটা পেঁয়াজ কথার দিকে ছুঁড়ে দিয়ে বলল, কাট বেয়াদব, তখন থেকে তো দাঁড়িয়েই আছিস। করেছিস কি যে একটু পর নুডলসটা গপ গপ খাবি? কথার উত্তর দিল না। পেঁয়াজটা কাটতে নিল। শ্যাম্য আরেকটা পেঁয়াজ কাটতে লাগলো, কিন্তু ওর কাঁচা হাতে পেঁয়াজের চেহারা খুব সুন্দর রইল না। ফটাফট 2বার ছুরি চালিয়ে শ্যাম্য ফোঁস করে বলল, পেঁয়াজ এমন সরু হয় না কেন? আশ্চর্য। আমি পারবো পেঁয়াজ কাটতে, দাও কেটে দিই। কথার চোখ তখন টলমলে, শ্যাম্য নিজের চোখও টলমলে। পেঁয়াজের ঝাঁজ এ চোখে পানি আসার উপক্রম। শ্যাম্য চোখ মুখ খিচে বলল, পেঁয়াজের কাজ কি? পেঁয়াজ দিব না? দাও, স্বাদ হবে হয়তো। তুই নিজেও তো পারিস না গর্ধপ, আবার বলে স্বাদ হবে। যে জিনিস আমায় এভাবে কাঁদাতে পারে ওই জিনিস খাবারে দিয়ে কোনো লাভ নাই। তুমি বেশি জানো। মামনি দেয়, আমি দেখি। অতপর দুজনের এক দফা তর্কাতর্কি চললই। অবশেষে যখন একটা সিদ্ধান্তে আসবে ঠিক তখনই নাকে এলো পোড়া গন্ধ। সিদ্ধ হতে দেওয়া নুডলসের পানি শুকিয়ে অলরেডি পুড়ে এসেছে। সাম্য মুহূর্তেই কড়াইটা নামালো, দোষারোপ করে বলল, কথার বাচ্চা কাঁথা, তোর জন্য পুড়লো। বেশি বকবক না করলে হতো না? বকবক তো তুমিও করেছো, করনি? চুপ, একদম চুপ। এত বড় একটা মেয়ে হয়েছে অথচ রান্না পারে না। রান্না পারা তো দূর, রান্নার রও পারে না, শুধু খেতেই পারে। কথা এবার আর উত্তর করলো না। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো তার পোষা বিড়ালটা এসে দরজায় দাঁড়িয়ে গলার স্বর দিয়ে নিজে উপস্থিতির কথা জানান দিতেই সাম্য চেতে উঠল। চাইতেই দেখলো পিকুটা তার দিকেই চেয়ে, তবে চাহনি কেমন ক্ষিপ্ত, যেন পারলে সাম্যকে এখনই আক্রমণ করবে। সাম্য সেসব পরোয়া করলো না। চামচ তাক করে বলে উঠল, এসে গেছেন আরেক বেয়াদব। এই, তোর সাথে আমার শত্রুতা আছে? ওভাবে তাকাস কেন ছাগলদের মতো? ও বিড়াল, ছাগল না সাম্য। ও বিড়ালও না, ছাগলও না, আজ তো এক বেয়াদব, তোর মতোই বেয়াদব। কথা উত্তর করে না, শুধু বিড়ালকে খাবার দেওয়ার নাম করে পা বাড়াতে নিল। সাম্য আটকাতে চাইলো এই সেই বলে, কিন্তু পারল না। কথা যখন পা বাড়ালো তখনই বোধহয় সাম্য একদম চোরের মতোই রয়ে কান খাড়া করলো শুনতে। এই বুঝি কথা কোন রিয়াকশন দিবে, এই বুঝি খুঁজবে। অথচ সাম্য সত্যি পুরোটা দিন হন্যে হয়ে খুঁজেছে। পুরোটা দিন কত জায়গায় খুঁজেছে, কিন্তু ভাগ্য সহায় হলো না। সাম্য ওভাবেই রান্না করতে নিল। অতপর অদক্ষ হাতে রান্না করলো নুডলস। নুন, ঝাল, হলুদ সবই দিয়ে রান্না করলো, কিন্তু আন্দাজ ছাড়া। শেষমেশ খুঁজে দেখলো কথা আর ওর বিড়াল ছাদেতেই। ভাগ্যিস রুমে যায়নি। সাম্য খাবারটা নিয়ে ছাদে পা বাড়ালো। কথাকে দু চোখে সহ্য করতে না পারা সাম্য আজ নিজেই খাবার অফার করলো কথাকে। মুখ বাঁকিয়ে বলল, ওখান থেকে যে চলে এসেছিস খাবারের ভাগ তো ঠিকই নিবি। তোদের একটারও আসলে ভদ্রতা জ্ঞান নেই। তোর ওই নামমাত্র পোলাটাও একদম তোর মতোই অভদ্র হবে কি হয়েই গেছে। কথার পেরে না উঠতে পেরে তাকিয়েই রইল। সাম্য আবারও বলল, নে, কষ্ট করে রান্না করেছি, খেয়ে উদ্ধার কর। অবশ্যই কম খাবি, কারণ আমার খিদে পেয়েছে, বুঝলি? কথা ফোঁস করে শ্বাস ফেলে। অতপর নিজের বিড়াল নিয়ে খেতে বসতেই সাম্য তৎক্ষণাৎ বলল, ওকে ফেল ওকে আমি আমার রান্নার এক ফোঁটাও দিব না। একটা পোষা প্রাণীর সাথে এত হিংসা কিসের? হিংসা না, বেয়াদবির শাস্তি। ও একটা বড় মাপের বেয়াদব। আমার শখের মগটা ভেঙে দিয়েছে আমার সাথে বেয়াদবি করে। এই জন্যই তো তুমি আমার শখের কিছুও ভাঙবে বলেছ। কাট হয়ে গেল না? তবুও ওর সাথে এত বিরোধ কেন? কারণ তোর শখের জিনিস নষ্ট করা আমার সে ছোটকালের অভ্যাস। আমার ভাল লাগে ওটা করতে। ওটা আমি তোর উপর রাগ মেটাতে করি, কিন্তু তোর বেড়ালের উপর রাগ মেটাতে কি করতে পারি? ওকেই কান ধরে 500 একবার উঠবোস করাতে পারলে ভাল লাগতো। কথা মিনমিনে চোখে তাকালো। আমার শখের জিনিস নষ্ট করতে ভালো লাগে? কেন ভালো লাগে? কারণ তুই কষ্ট পাস, আমার পৈশাচিক আনন্দ হয় তাতে, কলিজা ঠান্ডা হয়, বুঝলি? তোকে কাঁদতে দেখলে আরো ভালো লাগে। কথা হঠাৎ অন্যমনস্ক হলো, জিজ্ঞেস করলো, যদি এমন হয় যে তুমি মানুষটাও আমার খুব শখের, খুব পছন্দের, তখন কি করবে সাম্য? সাম্য ভ্রু বাঁকায়, মুহূর্তেই প্রশ্ন ছুড়ে, আমি তো শখের হব কোন দুঃখে? আমি আর তুই হলাম শত্রু, বিপরীত পক্ষের লোক, বুঝেছিস? শত্রুতা বাদ দিয়ে ভাবো, এক মুহূর্তের জন্য ভেবে নাও তুমি আমার শখের পুরুষ, ভাবো। সাম্য পাত্তই দিল না, বরং দায়সারা ভাবে বলল,
আমি মেয়ে মানুষের শখের পুরুষ হওয়ার ভাবনা টাবনা ভাবতে পারি না। এসব ন্যাকামো ট্যাকামো আমার আসে না। প্রেম করলে করব দু একটা, তারপর ধুম করে একটা বিয়ে করব, তারপর 10-12টা বাচ্চার বাপ হব, এরপর আরামসে সংসার করব। কথা বাড়ালো না, খেতে নিল। কিন্তু যখন খাবার মুখে তুললো ঠিক তখনই মুখ চোখ কুঁচকে এলো তার। ঝালে চোখ লাল হয়ে এলো মেয়েটার, এতটাই ঝাল যে কান গরম হয়ে উঠল। কথার মনে পড়লো 8ম শ্রেণীতে পড়ার সময় একটা ঘটনা। ঠিক একইভাবে সাম্য সেদিন তাকে খাওয়ানোর নাটক করেছিল, অথচ প্ল্যান ছিল অন্য কিছু। সাম্য সেদিন কথাকে কাঁদানোর জন্যই খাওয়ানোর নাটক করেছিল। খাবারে দিয়েছিল মুখ ভর্তি মরিচ। আজ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখে কথা টলমলে চোখে চেয়েই হাসে। ঝালে অবস্থা বেহাল তার, খুব বেহাল। তবু খেতে খেতে সে আওড়ালো, বাহ, তুমি এত ভালো রান্না কবে থেকে শিখেছো? শ্যামও তখনও খাবার মুখে তুলেনি। আবার প্রশংসা হজম হলো না। কথার চোখ মুখ হই বা এমন লাল হয়ে উঠেছে কেন? শ্যাম যখন কিছু বুঝে উঠল না, তখন একটা সময় পর গিয়ে কথা সত্যিই কেঁদে ফেললো। চোখ দিয়ে গড়ালো পানি। মেয়েটার শান্ত থাকতে পারলো না, হাঁপাতে হাঁপাতেই লাল টকটকে চোখে চেয়ে বলল, খুশি শ্যাম? তুমি খুশি? চোখের পানিটা দেখতে চেয়েছিলে তাই না? শ্যাম বুঝে না, সে তো ইচ্ছে করে কিছু করেনি। তবে ঝালে যে মেয়েটা হাঁপাচ্ছে তা বুঝে উঠতেই দ্রুত নিচে গেল সে পানির বোতল আনতে। অপরদিকে কথা তখন নিজের দুঃখের সাথে উচ্চারণ করলো, এই একটা জীবনে তুমি আমায় যতটা আঘাত করেছো, এই ঝালে আর কি আঘাত করবে সাম্য? তোমাকে ভালোবেসে এত দুঃখ পোহাতে পারলে এইটুকু পারবো না? তুমি আসলেই বোকা সাম্য। সাম্য ছুটে এলো পানির বোতল নিয়ে, অথচ কথা পানি খেলো না, বরং জেদ নিয়েই নিজের নুডলসটা শেষ করলো সাম্য না করা সত্ত্বেও। অতঃপর মুখ চোখ লাল করে টকটকে লাল চোখে সাম্যর দিকে চেয়ে হেসে উত্তর করলো, সরাসরি বলতে, ঝালটা খেয়ে নিতাম, ওভাবে নিজের খিদের অজুহাত দেওয়াটা জরুরি ছিল? সাম্য বলতে পারলো না বোধহয়। তবে তখনও কথার চোখ দিয়ে পানি ঝরছে অতিরিক্ত ঝালে। ঠোঁট জোড়া লালচে হয়ে উঠেছে, মুখটাও লাল ঠেকছে। কথা পরপরই ঢকঢক করে পুরোটা বোতলের পানি শেষ করলো। নিশ্চুপ কতটা সময় যে ও ছাদে বসে থাকলো জানা নেই। সাম্য তখন ওই ছাদ থেকে সরেছে, খাবার প্লেটেরগুলো দিয়ে নিচে দিয়েছে। অতঃপর আবার ফেরত এসে ছাদের দরজায় দাঁড়ালো। তখনই কানে আবার কথার গুনগুনিয়ে সুর। অলিরও কথা শুনে বকুলও হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কথা অনেকটা সময় পর নিজের ঘরে এলো। অনেকটা, নিজেকে ক্লান্ত লাগছে, আহত মনে হচ্ছে। সে আহত মন নিয়েই যখন নিজের ঘরে এসে আলো জ্বালালো, তখনই সর্বপ্রথম পায়ে কিছু একটা বিঁধল যেন। কথা অস্ফুট স্বরে আর্তনাদ করলো। ধারালো কাচের আঘাতে পা থেকে রক্ত বের হতেই দাঁতে দাঁত চেপে বসে পড়লো। ব্যথায় চোখ খিচে নিল। বুঝতেই পারলো না কাজটা কিসের, কোথায় থেকে এলো। অথচ এই কাছের টুকরোটা তার ওই অতি প্রিয় ক্রিস্টাল শপিসটার, যাতে তার মায়ের ছোঁয়া ছিল, যাতে সে মায়ের অস্তিত্ব অনুভব করত। মন খারাপ হলে গল্প করত, দুঃখ শোনাতো। তার সুখ দুঃখ সব কিছুরই সঙ্গী ছিল যেটা। এই কাচের টুকরোটা তারই অংশ। আচ্ছা, বোকা কথা যখন জানতে পারবে তার মায়ের দেওয়া তার সবচেয়ে প্রিয় উপহারটি আর নেই, তখন কি করবে? দুঃখ পাবে? কান্না করবে?